অভিযোগ রয়েছে, খুব কৌশলে করা হয়েছে। অভিযোগ রয়েছে যে জেলখানাতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাণিজ্য বিষয়ক উপদেষ্টা এবং তার সবচেয়ে কাছের মানুষ, যাকে ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী বলা হতো, জনাব সালমান এফ রহমান। তো সেই সালমান এফ রহমান সাহেবের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে আলাপ আলোচনা হয়। এরকম একটা আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ সম্মানে ভূষিত করলেন অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আওয়ামী লীগ নাকি বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে যারা শহীদ পরিবাররা আছে তাদেরকে এককালীন 5 লক্ষ টাকা এবং আহতদেরকে এককালীন 1 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছিল। সালমান এফ রহমান দরবেশ বাবা খ্যাত, সে কিন্তু বর্তমানে জেল হাজতে বন্দী আছে এবং জেলখানায় থেকেই নাকি শেখ হাসিনার সাথে তার ফোনে কথা হয়েছে, এমনটাই শোনা যাচ্ছে। এবং একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, হয়তো সেই আলোচনাটি শুনলে হয়তো বুঝতে পারবেন জনাব গোলাম মাওলা রনি সাহেবের মুখ থেকেই। তো এটা কি আসলে সত্য? যদি সালমান এফ রহমান দরবেশ বাবা জেলখানার ভিতর থেকে শেখ হাসিনার সাথে কথা বলে থাকে, তাহলে অবশ্যই অবস্থা কোন দিকে যাবে সেটা আপনাদের বলে দিতে হবে না, আপনারা অলরেডি নিজেরাই বুঝতে পারবেন অবস্থা কোন দিকে যেতে পারে। তাছাড়াও প্রিয় দর্শক শ্রোতা, আজকে বেগম খালেদা জিয়াকে সামনে পেয়ে ডক্টর ইউনূস সাহেব খালেদা জিয়ার যেই প্রশংসা করেছে, তাতে বিএনপির কপাল খুলে গেছে বলতে পারেন। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, বিশ্লেষকদের বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকুন, আর সবাইকে বলবো না টেনে দেখতে থাকুন, আর ভিডিওটি শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। প্রতিবেদন দেখলাম। প্রতিবেদনটা হলো, অভিযোগ রয়েছে, খুব কৌশলে করা হয়েছে। অভিযোগ রয়েছে যে জেলখানাতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাণিজ্য বিষয়ক উপদেষ্টা এবং তার সবচেয়ে কাছের মানুষ, যাকে ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী বলা হতো, জনাব সালমান এফ রহমান। তো সেই সালমান এফ রহমান সাহেবের সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে আলাপ আলোচনা হয়। এরকম একটা অভিযোগ উঠেছে এবং তার প্রেক্ষিতে ইত্তেফাকের সেই অনলাইন ভার্সনে একটা নিউজ ছাপা হয়েছে। তো এখন আমাদের দেশে আসলে নিউজের সংকট যাচ্ছে। যে কোনোভাবে ভিউ পেতে হবে, তারপর আলোচনায় থাকতে হবে এবং মানুষকে আতঙ্কগ্রস্ত রাখতে হবে, ব্যস্ত রাখতে হবে, আকর্ষণ সৃষ্টি করতে হবে মানুষের মধ্যে। এটা সমাজের সব জায়গাতে এই ট্রেন্ডটা চালু হয়েছে এবং এবং এই যে ট্রেন্ডটা, এটা সে আদিকাল থেকে ছিল, কিন্তু ইদানিংকালে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রধান যে লক্ষ্য সেটা হলো মানুষের মনে লোভ সৃষ্টি করা, গ্রিড। তো যখনই মানুষ লোভাতুর হয়ে পড়ে তখন সে দৌড়াতে থাকে, প্রচণ্ড দৌড়াতে থাকে। এবং এখান থেকে জুয়া বলেন, গাঁজা বলেন, চর্স বলেন, তারপর প্রেম বলেন, ভালোবাসা বলেন, এই লোভ থেকে যে মানুষ দৌড়াদৌড়ি করে, মুভমেন্ট করে, এবং সেখানে যে মার্কেটিং হয়, সেখানে যে পণ্য বিক্রয়ের সুযোগ হয়, অর্থ লেনাদেনা হয়, এবং সেটা নিয়ে যে ব্যবসা বাণিজ্য হয়, এটা এখন আধুনিক যে প্রযুক্তি, এই প্রযুক্তির একটা প্রধান হাতিয়ার, মানুষের মনে গ্রিড সৃষ্টি করা। যেমন দেখা গেলো আপনার খুব একটা সুন্দরী রমণীর প্রতি আপনার খুব লালসা, তো তাকে পাওয়ার জন্য আপনার তাবিজ লাগবে, বান মারতে হবে, জাদুটোনা করতে হবে। এই জন্য আপনি একেবারে ফকিরের খোঁজে চলে গেলেন, তাবিজের খোঁজে চলে গেলেন, জাদুটোনার জন্য চলে গেলেন কামরূপ কামাখ্যা। তো এই কামরূপ কামাখ্যা যাওয়া পর্যন্ত, তাবিজ আনা পর্যন্ত ফলাফল 0, কিন্তু এখানে আপনার কত টাকার লেনদেন হলো। এইভাবে প্রতিটা গ্রিড, মানে প্রতিটা লোভ, লোভের পরে লালসা, এরপর আপনাকে ভয় দেখানো হলো যে আজকে রাতে তোমাকে গুম করা হবে। আপনি সঙ্গে সঙ্গে উকিলের কাছে গেলেন, একজনের বাসায় গেলেন, কাউকে ধরলেন, কাউকে টাকা দিলেন, পয়সা দিলেন। তাহলে এই যে গ্রিড এবং ভয় সৃষ্টি করা, এরপর হলো চাঞ্চল্য সৃষ্টি করা, অ্যাডভেঞ্চার তৈরি করা, এরকম অনেকগুলো জিনিস এখন সামাজিক মাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। আমি চাইলেও আপনার আমার সামনে এই যে আমাদের যে মানসিক যে অস্থিরতা রয়েছে, এই সময়টাতে আপনার যে ফিলিংসগুলো রয়েছে, ভয়গুলো রয়েছে, আতঙ্ক রয়েছে, চাহিদা রয়েছে, বা আপনার যে সন্দেহগুলো রয়েছে, এটা নিয়ে মানুষ কন্টেন্ট তৈরি করে। আবার এই কন্টেন্টগুলো সামাজিক মাধ্যমে যে এআই রয়েছে, এটাই সামনে চলে আসে। এখন বাংলাদেশে ভ্যাকসিনকে নিয়ে, বাংলাদেশে সালমান এফ রহমান নিয়ে মানুষের ক্রোধ, ঘৃণা, আগ্রহ, অনাগ্রহ, তর্ক বিতর্কের শেষ নেই। আবার শেখ হাসিনা, আওয়ামী লীগ নিয়ে আগ্রহ অনাগ্রহের কোনো শেষ নেই। তো এই দুজনের মধ্যে যদি টেলিফোনে কথাবার্তা হয়, সেটার পরিণতি কী হতে পারে, এটা নিয়েও মানুষের আগ্রহ, ভয়, আতঙ্কের শেষ নেই। এবং এরকমই একটা নিউজ যখন আসে, তখন সেটা নিয়ে আলোচনা না করলেই নয়। এখন ইত্তেফাকের মতো পত্রিকা যেখানে বলেছে যে এটা যারা কারারক্ষী সেখানে থাকেন, তারা এই ঘুষের বিনিময়ে এই সুযোগটি করে দেন, এবং এটা আবার যে সম্ভব, সেটা আবার সাবেক একজন ডিআইজি প্রিজন
তার মন্তব্য নেওয়া হয়েছে যে কারারক্ষী যারা থাকেন তারা খুবই অল্প বেতনে চাকরি করেন। তো এরকম কোনো ভিভিআইপিকে যদি টেলিফোনেটে কথা বলার সুযোগ করে দিয়ে সেটা কারাগারের ভিতরে হোক, কিংবা তারা যখন যাকে বলে আসে ওই গাড়িতে হোক বা কোর্টে হোক, একটু কথা বলে দেওয়ার বিনিময়ে যদি সে 20-25 হাজার টাকা পায়, তাহলে অসুবিধা নেই। এবং এটা হয়, বাস্তবতা হয়। আমি যেমন জেলে যখন ছিলাম, তা আমি কখনো এটা জানতাম না। অনেকে আমাকে বলছে যে এরকম জেলখানাতে অমুক নেতা ফোন ব্যবহার করেন, অমুক নেতা ল্যাপটপ ব্যবহার করেন। এটা কাশিমপুর কারাগারে 2013 সনে আমি দেখেছি। তারা লন্ডনে কথা বলেন, আমেরিকাতে কথা বলেন, এবং তাদের সাথে ওই সময় তেমন সব ডিভাইস ছিল, তারা ওখানে সে হিন্দি সিনেমা পর্যন্ত দেখতে পারতেন। তো সেই জিনিসগুলো তো আমার এই মাথায় আসেনি। তো আমি একদিন কারাগার থেকে আসছিলাম কোর্টে হাজিরা দেওয়ার জন্য, তখন সেই সামনে বসা যে পুলিশের কনস্টেবল বলে যে স্যার কথা বলবেন নাকি গাড়ির মধ্যে। আমি বলছি ঠিক আছে দেন কথা বলি। কাকে কথা বলবেন? তাহলে আমার স্ত্রীর সাথেই কথা বলি, সে আসছে কিনা। এমনি যা সেটা কথা বললাম, দেখলাম যে এটা সম্ভব। তো 2013 সনে যেটা সম্ভব সেটা এখন 2024 সনে এসে সেটা কী পরিমাণ বেড়ে গেছে সঙ্গতের কারণে বুঝতে পারেন। এরপরে কারাগারে যাদের টাকা আছে, আমি আমার যে কারাগার থেকে বের হয়ে যে বই লিখেছি, যাদের টাকা আছে তারা সেখানে রাজার হালে থাকতে পারেন। কোনো কিছুর অভাব হয় না। একক তো শেরাটনের খাবার খাবেন, আর একক তো ইন্টারকন্টিনেন্টাল খাবার খাবেন, ওয়েস্টার্নের খাবার খাবেন, এমনকি সিঙ্গাপুর থেকে খাবার এনেও সেখানে খাওয়ানো যেতে পারে। তারপরে সেখানে যদি কেউ আরও কিছু করতে চান, স্ত্রীর সঙ্গে একান্ত সময় কাটাতে চান, বান্ধবীদের সঙ্গে কাটাতে চান, আরও কিছু করতে চান, সব ব্যবস্থা সেখানে টাকার বিনিময়ে হয়, মাদক থেকে শুরু করে সব কিছু। তো এটা একটা আলাদা জগৎ। এখানে যারা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের লোকজন গিয়েছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ সম্মানে ভূষিত করলেন অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। সশস্ত্র বাহিনী দিবসে আজকে প্রায় 1 যুগ পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করেছেন। জনমনে প্রশ্ন উঠেছে, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় 1 যুগ পর্যন্ত এই সশস্ত্র বাহিনী দিবসে উপস্থিত থাকতে পারেননি, এবং দীর্ঘ 7 বছর পর্যন্ত তিনি কোনো ধরনের সামাজিক কোনো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করতে পারেননি। তাকে জুলুমবাজ এই সরকার, সাবেক সরকার শেখ হাসিনার সরকার জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দি রেখেছিল। তাকে জেলের মধ্যে শুধু বন্দি রাখা নয়, অসুস্থ জানা সত্ত্বেও তাকে বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো কথা বলতে পারতেন না। তার উপরে অমানবিক নির্যাতন করেছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা, যেই শেখ হাসিনা পরবর্তীতে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশেই আছেন এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে নিয়ে। আজকের মূল জায়গাটাই ছিল, আকর্ষণের জায়গাটা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যখন সেনানিবাসের সেনাকুঞ্জে প্রবেশ করছেন তখন একটি রমরম পরিস্থিতি বিরাজ করেছিল। সেখানের সকল মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল এবং মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুই ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাখে আল্লাহ মারেকে আমরা এই কথাগুলো শুনেছি, কিন্তু আজ চোখের সামনে দেখলাম যে একজন খালেদা জিয়া, তিনি যতটা আপোষহীন নেত্রী, তিনি যেভাবে কারোর সাথে আপোষ না করে দেশের জন্য লড়াই করে গিয়েছেন, তার সকল সম্মানটি তিনি আজকে পেয়েছেন এবং জনগণের কাছ থেকে পেয়েছেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। আজকের এই দিনে সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান সহ এই শাখাগুলোতে যারা কর্মরত রয়েছেন সকল মানুষদের প্রতি আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা এবং তাদের প্রতি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ। আপনারা জানেন সশস্ত্র বাহিনী বাংলাদেশের একটি অন্যতম বাহিনী, যারা দেশ রক্ষার জন্য মানুষের বিপদে আপদে, রাষ্ট্রের যে কোনো ক্রাইসিসে সব ধরনের সহযোগিতার জন্য যারা যান বাজি রেখে তারপরে কাজ করেন, তারা হচ্ছে এই সশস্ত্র বাহিনীর সদস্যরা। এই সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটি তারা বাৎসরিকভাবে পালন করে থাকেন এবং বছরের যে সময়টা তারা এই দিনের জন্য ব্যয় করেন, এই সময়টা জাতিকে একটি ঐক্যবদ্ধ করার কাজে তারা ব্যয় করেন। আজকের এই দিনটা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারাই কিন্তু এই অনুষ্ঠানটা উপভোগ করেন এবং সেখানে গিয়ে উপস্থিত হন। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বিভিন্ন পেশার, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানটিতে যোগদান করেন। মূলত সেখান থেকে একটি ঐক্যের সুবাতাস বয়ে আসে এবং দেশের মানুষের কল্যাণে সেই ঐক্যের মহিমা উজ্জীবিত হয়। কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে এই বাহিনীগুলোকেও বিতর্কিত করতে তৎকালীন শেখ হাসিনা সমস্ত জায়গায় তার দলীয় দোসরদেরকে বিভিন্ন পদায়ন করে, বিভিন্ন ধরনের তাদেরকে ব্যবহার করে এই বাহিনীগুলোকে কলঙ্কিত করে রাখা হয়েছে এবং যাকে যেখানে সম্মানিত করা উচিত ছিল তাদেরকে সেখানে সম্মানিত করে নাই। সে কারণেই প্রায় 1 যুগ অনুপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সশস্ত্র বাহিনীর দিবসে, এবং প্রায় 7 বছরের মধ্যে তিনি কোনো সামাজিক কর্মকাণ্ড, অনুষ্ঠান আদিতে যোগদান করতে পারেননি। কিন্তু আজ প্রথম জনগণের সামনে তিনি উপস্থিত হয়ে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিতে। আমি মনে করি এটা দেশবাসীর জন্য, আমাদের জন্য, সকলের জন্য একটি বার্তা যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াই আগামী দিনের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াই আগামী দিনের বাংলাদেশের মানুষের নিরাপদের রাখার আশ্রয়স্থল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াই বাংলার মানুষের মুক্তির জন্য তার লড়াই অব্যাহত করবেন এবং তিনি তার মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাবেন। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর্যন্ত ফ্যাসিবাদী শেখ হাসিনার কারণে
জুলুমের শিকার, অত্যাচারের শিকার, নির্যাতনের শিকার। শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া জুলুমের শিকার হয়েছেন তা কিন্তু নয়। এদেশের বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, ডানপন্থী, বামপন্থী সকল রাজনৈতিক দলের উপরে চরম অত্যাচার করেছে, স্টিমরোলার চালিয়েছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এই দেশের সকল মজলুম মানুষরা কিন্তু দোয়া করেছে, তার পক্ষে ছিল। সবাই কিন্তু খালেদা জিয়াকে নিয়ে এক বাক্যে তাকে জাতীয় নেতা মানতে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সবাই এক বাক্যে খালেদা জিয়ার প্রতি সম্মান রাখেন, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন সেটা বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো নেতার ক্ষেত্রে খুঁজে পাওয়া দুষ্কর। আজ আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এই কারণেই ধন্যবাদ জানাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে খালেদা জিয়াকে সম্মান প্রদর্শন করেছেন। তার বক্তব্যের মধ্য দিয়ে খালেদা জিয়ার প্রতি তিনি যে কৃতজ্ঞতা জানিয়েছেন সেটা আমরা বিমোহিত হয়েছি, আনন্দিত হয়েছি এবং আবেগ আপ্লুত হয়েছি। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্যে বলতেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামের কথা, একজন বীরুত্তমের কথা, বীর মুক্তিযোদ্ধার কথা, স্বাধীনতার ঘোষকের কথা, যখন বলতেছিলেন যে জিয়াউর রহমানের সহধর্মিণী আজকের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এই জায়গায় উপস্থিত হয়েছেন, সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মানিতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ, প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বহুশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ। সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন, সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গত 36 বছর যাবৎ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা 43টি দেশে 63টা ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে 12টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে। বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করেছে। আমরা তাদের জন্য একটা জোরে হাততালি দিই। এই জন্য আপনাদের আমাদের এবং আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। হেমন্তের এই বিকেলে উৎসবমুখর পরিবেশে আপনাদের সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের উপস্থিতি আজকের এই মহতী অনুষ্ঠানকে প্রাণবন্ত ও মহিমান্বিত করেছে। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। পরিশেষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারবর্গের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি। আপনারা সকলে যেন দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সশস্ত্র বাহিনী দিবসের আদর্শ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারেন সেই কামনা করছি। আমি আমার বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে দুটি কথা বলি। My dear friends who are attending this celebration, I would like to say a few words to you. I take the privilege to thank the excellencies and distinguished guests from our friendly countries for joining us to celebrate our Armed Forces Day. On this occasion, we gratefully recall the contribution of the people of our friendly nations during our War of Liberation. I am also thankful for the excellent training support and assistance provided to our armed forces by your countries. I hope you will continue to provide similar support in future as well. I must mention that it is a unique opportunity and great experience for our troops to work together with the global peacekeepers under the umbrella of the United Nations for the noble cause of world peace and stability. I assure full support to the United Nations in the global peace efforts by our armed forces. I thank you all for your kind presence. প্রিয় সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায়ক। আওয়ামী লীগ নাকি বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইবে। শোনেন, ভালো মানুষ কখনো আওয়ামী লীগ করতে পারে না, বুঝতে পারছেন? ভালো মানুষ কখনো আওয়ামী লীগ করতে পারে না। এই যে এতদিন কি বলছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। ওই যে আমরা বলছি না আগে যে আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারবে, বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, তাইলে কিন্তু সে দেরি করে ফেলছে না? দেরি করছে কিনা? সে তো অনেক দেরি করে ফেলছে। তার তো প্রথম কল রেকর্ডিং হওয়ার কথা ছিল যে আমি যা করছি এটা ঠিক করি নাই, বাংলাদেশের জনগণের সাথে অন্যায় অত্যাচার করছি। এখন অনেক গোড়া পরিকল্পনা করে ব্যর্থ হয়েছে, এখন বলতেছে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইবে। এখন বলতেছে জনগণের কাছে ক্ষমা চাইবে। ভাই, এদের কথা বিশ্বাস করা আর আগুনে ঝাঁপ দেওয়া হলো সমান কথা। এই আওয়ামী লীগ মিথ্যাটারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলো, মিথ্যাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলো। মানুষ মিথ্যা কথা বললে তো একটু হাসে, ফেসে একটু হাসি আসে, কিন্তু এই আওয়ামী লীগের কখনো অনুশোচনা বা হাসি কোনো কিছু ছিল না। এরা মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলো, এখন বলতেছে ক্ষমা চাইবে। আরে তুমি ক্ষমা চাও, ক্ষমা করার দায়িত্ব আমাদের, আমরা ক্ষমা করব। এটা কি মনে হয় যে আমি একদিন বলছিলাম যে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে, তো আমার একজন ভালোবাসার মানুষ বলছিল ভাই আপনি ক্ষমা করার কে? ক্ষমা ভাই আমরা করবো, যদি না করি ক্ষমা চাইলে আমরা করলাম না, শেষ। ক্ষমা চাইলে কি ক্ষমা করবো? তো বাংলাদেশের জনগণের অবস্থা এটা। তো তোমরা ক্ষমা চাও আর নতুন করে নাটক সাজাতেছো বাংলাদেশে পুনর্বাসন হওয়ার জন্য। অলরেডি তলে তলে আঘাত করে ফেলছো রাজনৈতিক দলের সাথে, লাভ হবে না। বাংলাদেশের জনগণ কি চায়
সেটা বুঝতে হবে। বাংলাদেশের জনগণ আর তোমাদেরকে সেভাবে অ্যাকসেপ্ট করবে না, কারণ তোমরা হলো বাংলাদেশের জঘন্যতম দল, যে দলটা মানুষের স্বাধীনতা হরণ করছে সবসময়, স্বাধীনতা রক্ষার কখনো কাজ করে নাই, স্বাধীনতা হরণের চেষ্টা সবসময় করছে। আর বড় বড় কোলা করে বলে যে আমরা স্বাধীনতা অর্জন করছি, আমাদের এই আওয়ামী লীগের অনেক ভূমিকা স্বাধীনতার পিছে, বারোটা ভূমিকা মিয়া। স্বাধীনতার পরে প্রথমেই তো শেখ মুজিবুর রহমান ছিল প্রথম স্বৈরাচার। দেশ স্বাধীন হয়েছে কয় বছর? দেশ স্বাধীন হয়েছে 53 বছর। 53 বছরে তো 19 বছরই এই শেখ হাসিনা স্বৈরাচার ছিল। বাংলাদেশের জনগণের কাদের উপর চেপে বসেছে শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনা। হ্যাঁ, স্বাধীনতার কথা বলে না, এসব ফাতরা, এসব এদেরকে কখনো বিশ্বাস করা যাবে না। আওয়ামী লীগগুলো একমাত্র মিথ্যুক দল, এদেরকে বিশ্বাস করবেন আগুনে ঝাঁপ দেবেন, সমান কথা। এদেরকে কোনো সুষ্ঠু বেশ মস্তিষ্কের মানুষ বিশ্বাস করতে পারে না। আর ক্ষমা দূরের কথা, আগে ফাঁসি হবে, আগে বিচার হবে, তারপরে ক্ষমা, আইনি প্রক্রিয়ায় যাবো। তোমরা ক্ষমা চাইবা আর আমরা ক্ষমা করে দেবো, সেটা হবে না। বাংলাদেশের জন্য রাজনৈতিক দল ক্ষমা করতে পারে, বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। কারণ 2000 পরিবারকে, 2000 পরিবার সদস্যকে তুমি হত্যা করছো, ভুলে গেছো? 2000 পরিবার এক জায়গায় করছো। হ্যাঁ, শুধু 1 মাসের হিসাব দিলাম, 15.5 বছরে কি করছো এইসব তো বাদই দিলাম। এসব ফাতরামি ছাড়া ক্ষমা টমা বাংলাদেশের জনগণ করবে না। তোমাদের বিচার হবে, তারপরে তোমরা রাজনীতি করবা। ক্ষমা চাওয়ার পরে যদি বাংলাদেশের জনগণ মনে করে না এটা সুযোগ দিয়ে দেখি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং শুনেছেন সকল বিশ্লেষকদের কথা। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখাশোনার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি বা আমাদের সদস্য হয়ে গেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।